রেড নামের খুবই ধনী একজন ব্যক্তি। ছোটবেলা থেকেই তার উপর এমন একটি অভিশাপ ছিল যেটার জন্য সে যখনই বিয়ে করবে তখনই তার ওয়াইফ এবং বাচ্চা মারা যাবে। তবে রেড আবার একটি মেয়েকে বহু বছর ধরে অনেক বেশি ভালোবাসত, আর সে তখন তার ভালোবাসার মানুষকে বাঁচানোর জন্যই বিয়ে করে নেয় কলিন নামের অসহায় এক মেয়েকে, কারণ সে চাইছিল তার ভালোবাসার মানুষের জায়গায় কলিন মারা যাক। কিন্তু দেখা যায় এই কলিনই শেষ পর্যন্ত রেডকে এত বেশি ভালোবেসেছিল যে একসময় রেডও বুঝতে পারে যে নিজের ভালোবাসাকে বাঁচানোর জন্য কলিনের মতো অসহায় একটি মেয়েকে বিয়ে করাটা তার ঠিক হয়নি। কিন্তু শেষ পর্যন্ত কি হয়েছিল, কলিন এবং রেড কি অবশেষে একসঙ্গে জীবন কাটাতে পেরেছিল, সেটাই আমরা দেখব আজকের এই অসাধারণ রোমান্টিক চাইনিজ ড্রামাটির গল্পে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। কথা দিচ্ছি আজকের গল্পটা সত্যি অনেক ভালো লাগবে। ড্রামার শুরুতেই আমরা মিস্টার বেটবোর্নকে দেখতে পাই। তিনি একজন মাফিয়া বস। তিনি একটি চার্চে যান। সেখানে থাকা ফাদারকে বলেন, মিস ফ্লার্কিন, আমি বিয়ে করতে যাচ্ছি আজ। আমার বিয়ের একটা শুভদিন ঠিক করতে চাই। জানতে চাই ৮ অগাস্ট কি বিয়ের জন্য ভালো দিন কিনা। ফাদার তখন ধূপকাঠি জ্বালিয়ে রাখতে গেলে সেটা একা একাই ভেঙে যায়। এটা দেখে ফাদার ভয় পেয়ে যায় এবং বলে, এই ধূপটা নিজে থেকেই ভেঙে গেল। এটা সামনে বড় কোনো অশুভ ঘটনার ইঙ্গিত বহন করে। মিস্টার রেড, আপনার আর মিস লার্কিনের বিয়ে হওয়াটা একদমই ঠিক হবে না। রেড তখন জিজ্ঞেস করে, এটা দিয়ে আপনি কি বোঝাতে চাইছেন? ফাদার বলে, আপনি জানেন তো যে আপনি এক বিশেষ ভাগ্য নিয়ে জন্মেছেন। আপনার কপালে একা থাকার কথা লেখা আছে। এরপর একটি কম্পাস চেক করে বলে, এই কম্পাস বলছে আপনি আপনার স্ত্রী আর সন্তানদের জন্য অমঙ্গল বয়ে আনবেন। আপনি যদি মিস লার্কিনকে বিয়ে করেন এবং সে গর্ভবতী হয়, তাহলে সে আর তার গর্ভের সন্তান দুজনেরই বিপদ হবে। রেড কিছুক্ষণ ভেবে বলেন, তাহলে আমাকে অন্য কাউকে বিয়ে করে তার সঙ্গে সন্তান নিতে হবে? অভিশাপটা তাদের ওপর পড়বে, তারপর আমি মিস লার্কিনকে বিয়ে করতে পারবো, ঠিক তো? ফাদার বলে, ঠিক তাই। এসব শুনে রেড তার লোকদেরকে বলে, যাও একটা মেয়ের ব্যবস্থা করো বিয়ের জন্য। এরপর সেখান থেকে তারা চলে যায়। যাওয়ার পথে রেড তার হাতে একটি লাল সুতা দেখে ভাবে যে ফাদার এটা তাকে দিয়ে বলেছিল দেবতাদের আশীর্বাদ করা বিবাহের লাল সুতো, এটা আঙুলে বেঁধে রাখুন। যে মেয়ের হাতে লাল সুতো বাঁধা দেখবেন, বুঝবেন তাকে আপনার স্ত্রী হিসেবে বেছে নিতে পারবেন। তার ড্রাইভার তাকে বলে, স্যার, এই লাল সুতোর ব্যাপারটা কে যেন ফাঁস করে দিয়েছে। এখন পুরো শহরে খবর ছড়িয়ে গেছে আপনি লাল সুতো পরা মেয়ে খুঁজছেন বিয়ে করার জন্য। এরপর রাস্তার দিকে দেখিয়ে বলে, দেখুন, রাস্তার সব মেয়েই এখন লাল সুতো পরে ঘুরছে, শুধু আপনার নজর কাড়ার জন্য। আমরা দেখি সব মেয়ের হাতে লাল সুতা বাঁধা। আবার সেদিকে একটা মেয়ে সাইকেল চালিয়ে আসছিল, তার পরীক্ষা আছে। পরীক্ষা দিতে সাইকেলে করে যাচ্ছিল। হঠাৎ রেডদের গাড়ির সাথে তার সাইকেলের অ্যাক্সিডেন্ট হয়। মেয়েটি পড়ে যায় এবং তার হাত থেকে রক্ত বের হতে থাকে। ড্রাইভার বলে, স্যার, এটা হয়তো কোনো চালাকি, আমাকে সামলাতে দিন। এই বলে সে বাইরে গিয়ে মেয়েটিকে বলে, এই মেয়ে, তুমি কি বাইক চালাতে জানো? মেয়েটি বলে, সরি স্যার, আমি রাস্তার দিকে খেয়াল করিনি। আজ আমার কলেজ ভর্তি পরীক্ষা, আমি দেরি করে ফেলেছি। রেড লক্ষ্য করে মেয়েটার হাতে লাল সুতা বাঁধা আছে। তখনই তার ফাদারের কথা মনে পড়ে যে ফাদার বলেছিল, যে মেয়ের হাতে লাল সুতা বাঁধা থাকবে তাকেই স্বর্গ তোমার স্ত্রী হিসেবে বেছে নিয়েছে। রেড বুঝতে পারে এই মেয়েটাই সেই মেয়ে যাকে সে তার বউ বানাবে। জানালার কাজ খুলে সে মেয়েটিকে বলে, গাড়িতে ওঠো, আমি তোমাকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিচ্ছি। মেয়েটা তখন তাকে ধন্যবাদ জানায় এবং গাড়িতে উঠে যায়। এরপর রেড বলে, তোমার নাম কলিন লাফোর্ড। তারপর ড্রাইভার তাকে একটি কাগজ দেয়। সেখানে কলিনের সম্পর্কে লেখা ছিল, তার বয়স ২০ বছর, হাই স্কুলের শেষ বর্ষের ছাত্রী, সবসময় ক্লাসে প্রথম হয়। ছোটবেলায় বাবা তাকে ছেড়ে চলে গেছে, দাদি লালন পালন করেছেন। অসুস্থতা আর অন্ধত্বের কারণেই ২ বছর পড়াশোনা সেবার বন্ধ করেছে সে। এই বছর সে কলেজে ভর্তি পরীক্ষা দিচ্ছে। এইসব শুনে কলিন ভয় পেয়ে বলে, আচ্ছা, আপনি এসব কি বলছেন? এত কিছু কিভাবে জানলেন? আপনি আসলে কে? সে আরো ভয় পেয়ে চিৎকার করে বলতে শুরু করে, দয়া করে গাড়ি থামান, আমি নামবো। গাড়ি থামে। কলিন বাইরে তাকিয়ে দেখতে পায় এটাই পরীক্ষা কেন্দ্রে যাওয়ার রাস্তা না। সে রেডকে জিজ্ঞেস করে, আপনি আসলে কে? আমাকে এখানে এনেছেন কেন? রেড বলে, তোমার পরীক্ষা শুরু হতে এখনো ২০ মিনিট বাকি আছে, চলো আমরা আগে বিয়ের রেজিস্ট্রি করে ফেলি। কলিন চমকে গিয়ে বলে, কি বললেন? বিয়ের রেজিস্ট্রি? আমি পরীক্ষা দিতে যাচ্ছি, আপনাকে চিনি না, জানি না, আর আপনি আমাকে বিয়ে করতে বলছেন? এরপর গেট খোলার চেষ্টা করে এবং বলে, আমাকে নামতে দিন। রেড রেগে গিয়ে তার হাত ধরে বলে, এসব কথা আমার সময় নষ্ট করার অধিকার তোমার নেই। আজ থেকে তুমি আইনগতভাবে আমার স্ত্রী। কলিন তার হাত ছাড়িয়ে নিয়ে বলে, এখনই আমাকে নামতে না দিলে আমি পুলিশ ডাকবো। এরপর বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে। রেড আরও রেগে গিয়ে তার ঘাড়ে ধরে তাকে ভয় দেখায়। কলিন তাকে থাপ্পড় মারে এবং বলে, আপনি একটা শয়তান। রেড তাকে তার অন্ধ দাদার কাছে নিয়ে যায়, যে কিনা চকলেট বিক্রি করে। সেখানে থাকা সবাই রেডকে দেখে বলে, উনি তো ব্ল্যাক গোল্ড এন্টারপ্রাইজের আলেকজান্ডার রেডবোর্ন না? ওনার সাথে ঝামেলা করলে তো তারা শেষ। সে সেনশনের সবচেয়ে ক্ষমতাশালী মাফিয়া বস। এইসব শুনে কলিন ভাবে, আলেকজান্ডার রেডবোর্ন, আমার মতো একজনকে সে কেন জোর করে বিয়ে করতে চাইবে? কলিন রেডকে জিজ্ঞেস করে, আপনি আমার দাদির সাথে কি করবেন? দাদি স্টলে বসে আছেন। এরপর রেড একটি পিস্তল নেয় হাতে। এরপর দাদির কাছে একটি ক্যান্ডি চায়।
অন্ধ হওয়ার কারণে আসলে সেখানে কি ঘটছে তা দাদি কিছুই বুঝতে পারে না। দাদি বলে, কোন ক্যান্ডি দেব আপনাকে? বের কলিনকে কাছে টানে এবং দাদির দিকে বন্দুক তাক করে বলে, আমি সবচেয়ে মিষ্টিটাই চাই। দাদি বলে, ঠিক আছে, সবচেয়ে মিষ্টিটাই দিচ্ছি। এই বলে সে একটা ক্যান্ডি এগিয়ে দেয় নেওয়ার জন্য। রেড তাকে বলে, আপনার বয়স হয়েছে, চোখেও দেখেন না, তবু এখনো দোকান চালান কেন? দাদি বলে, আমার পরিবার গরিব, আমার ছোট একটা নাতি আছে, সে এখনো স্কুলে পড়ে। আমার নাতনির কথা বলি, সে খুব বুদ্ধিমতী আর যত্নশীলা, প্রতিবার পরীক্ষায় পুরো স্কুলে প্রথম হয়। আজ তার কলেজে ভর্তি পরীক্ষা। আমি বুড়ি হয়েছি, কিন্তু কাজ করতে কষ্ট হয় না, শুধু চাই একটু বাড়তি টাকা রোজগার করতে, যাতে তার কলেজের খরচ দিতে পারি। এসব কথা শুনে কলিন অনেক বেশি ইমোশনাল হয়ে যায় এবং তার চোখ দিয়ে পানি পড়তে থাকে। রেড ক্যান্ডিটি হাতে নিয়ে বলে, টেনশন করবেন না, ভালো কিছুই আপনার জীবনে হবে। আপনার মিষ্টি নাতে সবসময় আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে। এরপর সে ক্যান্ডিটা কলিনের দিকে এগিয়ে দেয় এবং দাদির দিকে বন্দুক তাক করে। কলিনের এই ক্যান্ডিটা নেওয়া মানে হচ্ছে সে কলিনের কথায় রাজি হয়ে যাবে। কলিন ক্যান্ডিটি নিয়ে নেয়, মানে সে এখন রাজি। এরপর তাদের বিয়ে হয়ে যায়। তারপর ফাদার তাদের বিয়ের কাগজ পুড়িয়ে দিয়ে বলে, একবার এই কাজ শুরু হলে আর ফেরার পথ থাকবে না। 3টি প্রদীপ দেখিয়ে বলে, এই 3টি প্রদীপ ওই মেয়েটির 3টি আত্মাকে বোঝায়। একটি প্রদীপ নিভলে তার একটা আত্মা নষ্ট হবে। এরপর তিনি পুরো নিয়ম বলা শুরু করে। তিনি বলেন, আপনার বিয়ের রাত কাটানোর পরে আপনি এসে প্রথম প্রদীপটা নিভিয়ে দেবেন। সে গর্ভবতী হলে দ্বিতীয়টা নিভাবেন। 7 মাস হলে যখন বাচ্চা পুরো গঠিত হবে তখন শেষ প্রদীপটাও নিভিয়ে দেবেন। 3টা প্রদীপে নিভে গেলে তার দেহ আর আত্মা দুটোই শেষ হয়ে যাবে। মা ও সন্তান দুজনেই মারা যাবে। তখনই আপনার স্ত্রী ও সন্তানের ক্ষতি করার অভিশাপ কেটে যাবে। এরপর তিনি রেডকে জিজ্ঞেস করেন, ইয়াং মাস্টার, আরেকটা প্রশ্ন করতে পারি? আপনি সত্যি এটা করতে চান? রেড বলে, আগেই বলেছি, মিস ফ্রান্সিস আমার জীবন বাঁচিয়েছিল, আমি যে কোনো মূল্য দিতে রাজি। ফাদার জিজ্ঞেস করে, তাহলে প্রথম প্রদীপ কখন নিভাবেন? রেড বলে, আজ রাতেই। এরপর সে সেখান থেকে চলে যায়। এরপর রেড বাড়িতে যায়। তার অ্যাসিস্ট্যান্ট বাড়িতে ঝুঁকতে ঝুঁকতে তাকে বলে, মিস্টার রেডবোর্ন, ম্যাডাম আর দাদিকে ঠিকভাবে জায়গা দেওয়া হয়েছে। ম্যাডামের কলেজ ভর্তি পরীক্ষা ভালোই হয়েছে। আজ বিকেলে পরীক্ষা শেষ হতেই আমি তাকে সরাসরি ভিলায় নিয়ে আসছি। তার দাদিকে গেস্ট হাউসে রাখা হয়েছে, দেখাশোনার জন্য লোকও রেখে দেওয়া হয়েছে। কিন্তু সে জানায় যে কলিন বাড়িতে ঢুকেই নিজেকে ঘরবন্দি করে দিয়েছে, খাচ্ছে না, বের হচ্ছে না। রেড কলিনের ঘরে যায়। কলিন পেছন থেকে রেডের পিঠে বন্দুক ধরে বলে, বলুন, কেন আমাকে জোর করে বিয়ে করলেন? রেড বলে, একটা অ্যাডভাইস দিচ্ছি, কিছু করার আগে রেজাল্ট ভেবে নেবেন। কলিন বলে, বলতে না চাইলে চলুন বিয়েটা বাতিল করি। রেড অবাক হয়ে বলে, তুমি প্রথম মানুষ যে আমার দিকে বন্দুক তাকানোর সাহস করলে। কলিন বলে, আগে আপনি আমার পরিবারকে বন্দুক দেখিয়েছেন, আরেকবার বলছি, আমাকে আর দাদিকে ছেড়ে দিন, বিয়েটা বাতিল করুন। আপনি মাফিয়া বলেই আমি ভয় পাবো এরকম ভাববেন না। রেড তার হাত ধরে তাকে টান দিয়ে বিছানায় ফেলে দেয়। এরপর তার কাছে যায় এবং বলে, আজ রাতে আমি তোমার সাথে ভদ্র ব্যবহার করার কথা ভেবেছিলাম, এখন আর দরকার মনে হচ্ছে না। কলিন বন্দুক চালায়, কিন্তু সেখান থেকে কোনো গুলি বের হয় না। রেড রেগে গিয়ে বলে, আগেই বলেছিলাম, কাজ করার আগে ফলাফল ভেবো। কমপক্ষে তোমার স্বামী কেমন মানুষ সেটা আগে জেনে নাও। এই বন্দুক কখনোই লোড করা থাকে না, শুধু তখনই লোড হয় যখন কেউ সীমা ছাড়িয়ে যায়। এরপর সে তাকে কিস করে। তারপর কি হয় সেটা আর আমাদেরকে দেখানো হয় না। রাতে ফাদার রেডকে কল করে বলে, ইয়াং মাস্টার, যেহেতু আপনি আর ম্যাডাম স্বামী স্ত্রীর সম্পর্ক সম্পন্ন করেছেন, এখন প্রথম প্রদীপ নিভিয়ে দিতে পারেন। মনে রাখবেন, এই মুহূর্ত থেকে তার জীবন শেষের পথে। এরপর সে কলিনের কাছে যায়। দেখতে পায় অ্যাক্সিডেন্টে তার পায়ে আঘাত লেগেছে। রেড নিজের হাতে সেখানে মলম লাগিয়ে দেয়। এরপর তাকে বলে, আমি জানি তুমি জানতে মরিয়া কেন আমি তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু মনে রেখো, এই ব্যাপারে যত কম জানবে ততই ভালো। শুধু আমার স্ত্রীর দায়িত্ব পালন করো। এরপর থেকে অনেকগুলো কার্ড দিয়ে বলে, এই কার্ডগুলো রাখো, যা খুশি খরচ করো, লাক্সারি গাড়ি, ভিলা, নামি ব্র্যান্ড, যা মন চায় কিনবে। কলিন কার্ডগুলো ফেরত দিয়ে বলে, এসব আমার দরকার নেই, আমি আপনার টাকা চাই না, তবে আমার 3টা কন্ডিশন আছে, আপনাকে মানতে হবে। এরপর সে একে একে কন্ডিশন বলে। প্রথমত, আমার দাদি আমার শেষ সীমা, তাকে কখনো আঘাত দিয়ে আমাকে ভয় দেখাবেন না। রেড বলে, তোমার দাদির জন্য ভিলা, পুষ্টিবিদ, ডক্টর সবকিছুর ব্যবস্থা করেছি। এটাকে তুমি হুমকি বলছো? না চাইলে দাদিকে নিয়ে বের হয়ে যাও, আবার কষ্টের জীবন শুরু করো। কলিন কিছু বলতে পারে না। এরপর কলিন বলে, আরেকটা শর্ত, বিয়ে হলেও আমার পড়াশোনায় বাধা দিতে পারবেন না, আমি কলেজে যেতে চাই। রেড জিজ্ঞেস করে, কলেজে কোন বিষয়? আপনার জানার দরকার কি? রেড বলে, স্বামী স্ত্রীর মধ্যে সাধারণ কথা বলছি। কলিন জানায়, আমি আপনার সাথে এসব কথা বলতে চাই না। রেড বলে, কথা না বলতে চাইলে অন্য কিছু করি, রাত এখনো বাকি, সকাল পর্যন্ত তোমার সঙ্গ দিতে পারি। এই বলে সে তাকে আবারও কিস করতে চায়। কলিন তাকে সরিয়ে দিয়ে বলে, আমরা তো আমার বিষয় নিয়ে কথা বলছিলাম, তাই না? এরপর আরও বলে, আমি ডাক্তারি পড়তে চাই। কলিন বলে, ডাক্তারি কেন? ধনী লোকের স্ত্রী হয়ে ডাক্তারি পড়া সহজ না, ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি 10 বছর, এসব করে তোমার কি লাভ? কলিন বলে, লাভ নেই মানে? এটা আমার স্বপ্ন। আপনি ধনী বলে কি আপনার কোনো স্বপ্ন নেই? আমি মেডিসিন পড়তে চাই, বায়োমেডিক্যাল তত্ত্বে বিশেষত্ব হতে চাই, বৈজ্ঞানিক গবেষণা এক্সপার্ট হতে চাই। আরও বলে, ভাবুন, বিজ্ঞান যদি সামান্য এগোয় মানুষের আয়ু 1 মাসও বাড়তে পারে।
পৃথিবীতে 800 কোটি মানুষ। 1 মাস করে বাড়লে মোট 800 মিলিয়ন বছর যোগ হবে মানবজাতির জীবনে। তাহলে আমার নিজের জীবনে 800 মিলিয়ন বছরের সমান মূল্যবান হতে পারে। এটা কি খুব অর্থপূর্ণ না? রেড তার এত কথা শুনে অবাক হয়ে যায় এবং ভাবে এখন থেকে তার জীবনের শেষের পথে। সে তো এমনিতেই মরতে চলেছে, আমি কেনই বা তার সঙ্গে এসব কথা বলছি। এরপর থেকে সে কলিনকে জিজ্ঞেস করে, আর কিছু, আর কোনো কন্ডিশন আছে? কলিন বলে, আর একটা কথা, এখন থেকে একটু ভালো ব্যবহার করবেন। এরপর সে সেখান থেকে উঠে চলে যায়। এরপর চার্চের দৃশ্য দেখানো হয়। ফাদার তাকে বলে, সময় হয়ে গেছে, প্রথম প্রদীপটা নিভিয়ে দিন। সে প্রদীপ নিভিয়ে দিতে যাবে, ঠিক তখনই তার কলিনের কথা মনে পড়ে যায়। সে তাকে বলেছিল এখন থেকে একটু ভালো ব্যবহার করবেন। তার কত ভালো চিন্তা যে তার নিজের জীবনই 800 মিলিয়ন বছরের সমান মূল্যবান হতে পারে। তখন সেখানে লার্কিন আসে, যার সাথে রেডের বিয়ে হওয়ার কথা ছিল। সে এসে রেডকে বলে, শুনলাম তুমি আর তোমার নতুন স্ত্রী একসাথে রাত কাটিয়েছ। রেড বলে, অতিরিক্ত ভেবো না, আমি তার প্রেমে পড়িনি, এটা শুধু দুর্ভাগ্য। আমি অভিশাপটা নিজের ওপর নেব, আমি চাই না এর কোনো ক্ষতি তোমার উপরে আসুক। লার্কিন বলে, ছেড়ে দাও রেড, যদিও আমার একটাই ইচ্ছে ছিল তোমাকে বিয়ে করা, কিন্তু অন্য কেউ কেন এর মধ্যে আসবে? আমি ভাবতাম তুমি আমাকে ভালোবাসো। রেড বলে, তুমি আমার জীবন বাঁচিয়েছ, তাই আমি তোমাকেই বিয়ে করব। আমি তোমার জন্যই জীবিত আছি, আমি তোমাকে ঠকাবো না, আমি শুধু একটু সময় চাই। এই বলে সে প্রথম প্রদীপটি নিভিয়ে দেয়, যার প্রভাব বাড়িতে থাকা কলিনের উপর লক্ষ্য করা যায়। তার কিছুটা অস্বস্তি লাগে, কিন্তু সে সেটাকে পাত্তা দেয় না। পরের দৃশ্যে কলিনের কাছে তার দাদিকে আনা হয়। দাদি এবং সে দুজনেই খুবই খুশি একে অপরকে দেখে। একজন কাজের লোক কলিনকে বলে, ম্যাডাম টেনশন করবেন না, স্যার বারবার বলেছেন আপনার দাদির জন্য যেন ভালো থাকার ব্যবস্থা করা হয়, খাবার, পরিবেশ, চিকিৎসা সবকিছুর ব্যবস্থা করা হয়েছে। কলিন ভাবে আলেকজান্ডার রেডবার্গানের রাগ আছে ঠিকই, কিন্তু তিনি ভীষণ যত্নশীল। আগের দিন রাতে মলম লাগিয়ে দেওয়ার কথা সে ভাবতে থাকে। এটা ভেবে সে নিজেকে জিজ্ঞেস করে, আচ্ছা আমি কি তাকে ভুল বুঝেছি? দাদি বলে, দাদিকে কিছু না বলে মিস্টার রেডবোনের সাথে সবকিছু ঠিক করে নিলে? সে কি তোমার সাথে ভালো ব্যবহার করে? কলিন বলে, হ্যাঁ তিনি আসলে আমার সাথে বেশ ভালো ব্যবহারই করেন। দাদি এটা শুনে খুব খুশি হয়। কাজের মহিলাটি কলিনকে বলে, ম্যাডাম নিশ্চয়ই আপনার খুব কৌতূহল যে মিস্টার রেডবোন আপনাকে কেন বিয়ে করলেন? কলিন বলে, হ্যাঁ। মহিলাটি বলে, শুনেছি তার ভাগ্যে নাকি একটি অভিশাপ আছে, তাই তাকে এমন কাউকে খুঁজে বিয়ে করতে হবে যার ভাগ্য তার অভিশাপকে কাটাতে পারে। কলিন বলে, অভিশপ্ত ভাগ্য? মহিলাটি বলে, হ্যাঁ, তার বদনাম বা শহরের সবচেয়ে ধনী মানুষ, এই পরিচয় ভুলবেন না। আসলে তিনি অনেক কষ্টের মধ্য দিয়ে বড় হয়েছেন। ছোটবেলায় নিজের চোখের সামনে বাবা মায়ের মৃত্যু দেখেছেন। রেডবোন পরিবারের পরে তাকে অমঙ্গল ভেবে দোষ দেয় আর নির্যাতন করে, এমনকি ছোট বয়সে মন্দিরে ফেলে রেখে যায়। এসব কারণেই তার স্বভাব বদলে গেছে, তাই একটু একগুঁয়ে হয়ে গেছেন তিনি। আশা করি আপনি তার সাথে ধৈর্য ধরবেন। কলিন এসব শুনে মনে মনে বলে, তিনি আসলে আপনার মতোই ছোটবেলায় বাবা মা হারিয়েছেন। হয়তো তার রাগী স্বভাবটা শুধু ভেতরে না, সারতে পারলে ক্ষতের আঘাত হয়ে যাবে। কাজের মহিলাটি আবারও বলে, আসলে মিস্টার রেডবোন সবসময় একটা সত্যিকারের পরিবার চেয়েছেন। সে কলিনকে বুদ্ধি দেয়, আপনি যদি মন থেকে তার সঙ্গে সংসার করতে চান আর 2-1টা সন্তান নিন, তাহলে তিনি কখনোই আপনাকে বা আপনার দাদিকে কষ্ট দেবে না। দাদি বলে, একটা কথা আছে, এক নৌকায় চড়তে 100 বছরের ভাগ্য লাগে, এক বিছানায় ঘুমাতে 1000 বছরের। যেহেতু আপনার ভাগ্য এতদিন হয়েছে, তাকে মূল্য দিন। তার উপর আমারও বয়স হয়েছে, আমি নিশ্চয়ই নাতির কোল নিতে চাই। কলিন এসব কথাই ভাবতে থাকে। এদিকে রেডবোন ম্যাডামের জন্য আপনি যে উপহার প্রস্তুত করেছিলেন সেটা এনে দিয়েছি। হঠাৎ করে অ্যাসিস্ট্যান্ট এসে এসব কথা বলতে থাকে। রেড ফাইলটা হাতে নিয়ে ভাবে, ফাদার তাকে বলেছিল আপনাকে নিশ্চিত করতে হবে ম্যাডাম যেন গর্ভবতী হয়, তাহলে প্রথম ধাপ সম্পন্ন হবে। অ্যাসিস্ট্যান্ট বলে, ম্যাডাম তো সবে হাই স্কুল পাশ করেছেন, আর বিয়েও বেশি দিন হয়নি, হয়তো তিনি এত তাড়াতাড়ি সন্তান চাইবেন না। এরপরে সিন শিফট হয়। দেখা যায় রাতে কলিন বসে ডায়েরি লিখছে। সে লিখছে, আজ শুনলাম তার অতীতের কথা, হয়তো তিনি আসলে এতটা খারাপ না। যদি কেউ কখনো ভালোবাসায় না পায় তবে সে কেমন হবে? আমি যদি তার সাথে ভালো ব্যবহার করি তাহলে কেমন হবে? তখন সেখানে রেজ আসে এবং সেই ফাইলটা কলিনকে দেয়। কলিন সেটা দেখে এবং বলে, আমি পলিটেকনিক মেডিকেল স্কুলে ভর্তি হয়েছি। এই ধরনের প্রাইভেট স্কুল শুধু নম্বর দেখে না, পরিবার আর পরিচয়ও দেখে। রেজ বলে, আমি তাদের সবচেয়ে বড় ইনভেস্টর, আমি চাইলে যে কেউ ভর্তি হতে পারবে। কলিন তখন তাকে ধন্যবাদ জানায়। এরপর কলিন জিজ্ঞেস করে, আপনি কি বাচ্চা পছন্দ করেন? রেড এটা শুনে ভীষণ অবাক হয়ে যায়। কলিন বলে, বাইরে থেকে আপনি ঠান্ডা আর কঠোর মনে হয়, কিন্তু ভেতরে হয়তো ভালোবাসায় ভরা একটা হৃদয় আছে। যদি আমাদের সন্তান হয় আপনি কি খুশি হবেন? এসব শুনে তার ফাদারের কথা মনে পড়ে যায়। ফাদার তাকে বলেছিল, একবার শুরু করলে ফলাফল ঠিক হয়ে যাবে, দেরি না করে কাজ করাই ভালো। ইয়াং মাস্টার যত তাড়াতাড়ি সম্ভব ম্যাডামকে গর্ভবতী করা উচিত। এরপর আবারও তার লার্কিনের দেওয়া কথা মনে পড়ে। এইসব ভেবে সে কলিনকে বলে, আমি সন্তান চাই এখনই। এই বলে সে কলিনকে কিস করে। কলিন তাকে থামিয়ে বলে, কিন্তু আমি তো এখনো কলেজে পড়ি, কয়েক বছর অপেক্ষা করা উচিত। তবুও রেড তাকে আবারও কিস করে এবং তাকে কোলে করে নিয়ে চলে যায়। রাতে রেড একটা দুঃস্বপ্ন দেখে। স্বপ্নে তার বাবা মা মারা গেছে। তার পরিবারের বাকি যা দোষারোপ করে তা তোমার জন্যই তোমার বাবা মা মারা গেছে। রেডবোন পরিবার তোমাকে চায় না, তারা তাকে তার বাবা মার সাথে চলে যেতে বলে। এসব দেখে সে চিৎকার করে ঘুম ভেঙে ওঠে।
কলিন জিজ্ঞেস করে কি হয়েছে। রেড বলে দুঃস্বপ্ন ছিল। টেনশন করো না, আমি প্রায় দুঃস্বপ্ন দেখি। কলিন তাকে পুটলির মতো কিছু একটা দিয়ে বলে এটা বালিশের নিচে রাখলে ঘুম ভালো হবে। পরীক্ষার সময় আমি খুব চাপের মধ্যে থাকতাম, ঘুম আসতো না। আমার দাদি আমার জন্য এমন ফুলের সুগন্ধি পুটলি বানিয়ে দিতেন। রেড সেই পোটলা থেকে ক্যামেলিয়া ফুলের গন্ধ পেয়ে অবাক হয়ে যায়। এরপর রেড তার ছোটবেলার কথা বলে। কলিন তাকে সান্ত্বনা দেয়। পরদিন সকালবেলা খাবার টেবিলে রেডের কাছে তার অ্যাসিস্ট্যান্ট কল দিয়ে রাতে মিটিংয়ের কথা বলে, কিন্তু রেড সেই মিটিং ক্যান্সেল করে দিতে বলে, কারণ সে রাতে কলিনকে সময় দিতে চায়। খাওয়া শেষে রেড চলে যায়। তখন কলিনের ফোনে কল আসে। রাতে তার স্কুলের রিইউনিয়ন পার্টি আছে, সেখানে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে। রাতে সে রেডকে জানিয়ে পার্টিতে চলে যায়। রেড এতে কিছুটা রাগ হয়, কারণ সে নিজে তার মিটিং ক্যান্সেল করেছে কলিনের জন্য। এরপর পার্টির দৃশ্য দেখানো হয়। সবাই রেডের কথা বলছিল, কিন্তু কেউ জানতো না তার বিয়ে হয়েছে কলিনের সাথে। কলিন সেখানে যায়, সে তাদেরকে বলে রেডের বিয়ে হয়ে গেছে। এরপর তার সার্টিফিকেট নিয়ে সেখান থেকে সে চলে আসতে বলে। তখনই একটি মেয়ে তার কাছে আসে, সার্টিফিকেট কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলে। তারপর তাকে অনেক বাজে কথা বলে। মেয়েটি স্কুলেও তাকে বুলি করত। এরপর আরেকটি ছেলে এসে তার সাথে খারাপ বিহেভ করে। কলিন তাকে থাপ্পড় মারে। ছেলেটি রেগে যায়। কয়েকজন কলিনকে ধরে নিয়ে যায়। খারাপ ছেলেটি কলিনের সাথে খারাপ কাজ করতে চায়। ঠিক তখনই সেখানে রেড চলে আসে তার লোকজনকে নিয়ে। সেখানে এসে সে জানতে পারে কলিনের সাথে যে মেয়েটি খারাপ ব্যবহার করেছে তার ফ্যামিলি বিজনেস করে, তাই সে তাদের বিজনেসের সব কন্ট্যাক্ট পড়িয়ে তাকে উচিত শিক্ষা দেয়। রেডের এক লোক সেই খারাপ লোকটিকে ধরে বাহিরে নিয়ে যায়। এরপর রেড সবার সামনে কলিনকে হানি বলে ডাকে। সবাই বুঝে যায় তারা স্বামী স্ত্রী। রেড তাকে বাড়িতে নিয়ে যায়। যাওয়ার পথে গাড়িতে রেড তাকে ডায়মন্ডের একটা রিং উপহার দেয়। এরপর তারা একে অপরের সাথে থাকার শপথ করে। কিন্তু রেড ফাদারের কথা ভাবছিল, তার মনে এক ধরনের অস্থিরতা কাজ করছিল। এরপরেও তারা একে অপরকে রিং পরিয়ে দেয়। পরদিন হসপিটালে গিয়ে জানতে পারে সে প্রেগনেন্ট। সে অনেক খুশি হয়, কিন্তু তার বাচ্চা কিছুটা সিক, তাই তাকে নিয়মিত হসপিটালে এসে চেক আপ করতে হবে। তার প্রেগনেন্সির কথা রেড জানতে পারে। রাতে বাচ্চা অসুস্থ হওয়ার কারণে সে চার্চে যায় প্রার্থনা করতে। চার্চের অন্য একজন ফাদার যখন জানতে পারে তার হাজব্যান্ড রেড, সে ভয় পেয়ে তাকে সেখান থেকে বের করে দেয়। তখন চার্চের অন্য রুমে রেড, লার্কিন এবং ফাদার ছিল। যেহেতু কলিন প্রেগনেন্ট, তাই নিয়ম অনুযায়ী দ্বিতীয় প্রদীপ নেভানোর সময় হয়ে গেছে। কিন্তু রেড প্রদীপ নেভানোর সময় অনেক ঘাবড়ে যায়। তার বারবার কলিনের কথা মনে পড়ে। লার্কিন জোর করে রেডের হাত দিয়ে প্রদীপ বন্ধ করিয়ে দেয়। এদিকে কলিন রেডের অ্যাসিস্ট্যান্টকে দেখতে পায়। সে বুঝতে পারে সেখানে রেড আছে, তাই সে সেখানে যায়। কিন্তু সে যাওয়ার আগেই রেডরা সেখান থেকে চলে যায়। এরপর রেড বসে তার পাস্টের কথা ভাবে। সে একদিন ক্যামেলিয়া ফুলের গাছের নিচে যায় আত্মহত্যা করার জন্য, কিন্তু সেই গাছে একজন একটি উইশ লিখে রেখেছিল। রেড সেটা দেখে আর আত্মহত্যা করে না। সেখানে একটি কানের দুলো ছিল। পরে বড় হওয়ার পর তাকে জানানো হয় লার্কিন সেই ব্যক্তি যে ইউনসি লিখেছিল সেই গাছে। তাই রেড মনে করে তার জন্যই সে বেঁচে আছে, তাই সে তাকে বিয়ে করতে চায়। এসব ভাবা অবস্থায় সেখানে কলিন আসে। কলিন তাকে চার্চের ঘটনা বলে। রেড তাকে টেনশন করতে নিষেধ করে। এরপর হঠাৎ কলিন অনেক অসুস্থ হয়ে পড়ে। রেড তখন তাকে হসপিটালে নিয়ে যায়। ফাদার রেডকে বলে বাচ্চাটি কখনোই পৃথিবীতে আসবে না, তাই এরকম হচ্ছে। পরের দিন কলিনের সেন্স ফিরে। রেড তাকে খাইয়ে দেয়। কলিন জানতে চায়, আচ্ছা ডক্টর কি বলেছে? রেড বলে এখন এরকম টুকটাক সমস্যা হতেই পারে। কলিন বলে আমাদের বাচ্চার জন্য আমি এত কষ্ট সহ্য করতে সত্যি রাজি আছি। রেড তখন তাকে খাইয়ে দেয়। তারা অনেক হ্যাপি ছিল। এরপর দেখতে দেখতে 7টা মাস কেটে যায়। ফাদার তাকে শেষ প্রদীপটি নেভানোর ব্যাপারে বলে। এদিকে কলিন প্রথমবার রেডের পরিবারের লোকদের সাথে দেখা করে, কিন্তু কেউ তাকে পাত্তা দিচ্ছিল না। সেখানে আরও সবাই লার্কিন এবং রেডের বিয়ের কথা বলছিল। এসব শুনে কলিন কিছুই বুঝতে পারে না। এরপর লার্কিন কলিনের সাথে কথা বলে। লার্কিন বলে তুমি তো কলিন, 7 মাস হয়ে গেছে, এখন তোমার কাজ শেষ। কিন্তু কলিন কিছুই বুঝতে পারে না কি কাজ। কলিন লার্কিন এবং রেডের কি সম্পর্ক সেটা জানতে চায়, কিন্তু লার্কিন তাকে কিছুই বলে না। এরপর লার্কিন এই বিষয়ে রেডকে জিজ্ঞেস করে, কিন্তু রেড তাকে এসব নিয়ে মাথা ঘামাতে নিষেধ করে। রেগে গিয়ে লার্কিন কলিনকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু রেড এসে তাকে বাঁচিয়ে নেয়। এতে রেডের পিঠেও আঘাত লাগে। রাতে কলিন রেডের আঘাতে ঔষধ লাগিয়ে দেয় এবং তার সাথে লার্কিনের সম্পর্কের ব্যাপারে জানতে চায়। রেড বলে ওসব কিছু না, আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। কলিন বলে সবাই বলছিল তোমরা একদম পারফেক্ট জুটি। কলিন আরও বলে ছোটবেলার প্রেম সবই তো ছিল, তাহলে তখন তাকে বেছে নিলে না কেন? আমাকে কেন বিয়ে করলে? রেড বলে আগেই বলেছি আমার ব্যাপারে যত কম জানবে ততই ভালো। আরও বলে আমার অফিসে কাজ আছে, তুমি বিশ্রাম নাও। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর কলিনকে দেখতে পায়। লার্কিন তাকে মেসেজ পাঠিয়েছে, জানতে চাও অ্যালেক্স আসলে কেন তোমাকে বিয়ে করেছে? সিন শিফট হয় চার্চে। কলিন সেই রুমে যায় যেখানে প্রদীপ রাখা ছিল। লার্কিন সেখানে আসে। কলিন তাকে জিজ্ঞেস করে আমাকে এখানে ডাকলে কেন? লার্কিন বলে আমার ছাড়া আর কে আছে যে তোমাকে পুরো সত্য কথাটা বলবে? কলিন জিজ্ঞেস করে কে সত্য? মার্কিন প্রদীপ দেখিয়ে বলে জানো এই 3টা প্রদীপ কি বুঝায়? কলিন কিছুই বুঝতে পারে না এবং জিজ্ঞেস করে কি বলতে চাইছো? কলিন তার ছবি দেখতে পায় সেখানে। লার্কিন বলে তুমি কি সত্যি ভাবো আলেকজান্ডার রেডবোর্নের মতো একটা ক্ষমতাধর একজন মানুষ তোমার মতো নিচু অবস্থানের কাউকে ভালোবেসে বিয়ে করবে?
তারপর পুরো সত্যটা বলতে থাকে সে বলে, আমি আর রেড একসাথে বড় হয়েছি। এবছর আমাদের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু আনফর্চুনেটলি রেড জন্মেছে এক অভিশপ্ত ভাগ্য নিয়ে। তার ভাগ্যে লেখা আছে সে তার এক স্ত্রী ও এক সন্তানের মৃত্যুর কারণ হবে। কলিন আস্তে আস্তে সবকিছু বুঝতে পারে। তার ফাদারের কথা মনে পড়ে যায়। ফাদার বলেছিল, তুমি আর তোমার সন্তান তোমরা সত্যি বিপদে আছো। লার্কিন বলে, রেড তোমার স্বামী, এই কথাটা মনে রেখো, কারণ তুমি আমার জায়গা নিয়েছো আর মরবেও তুমি। এটা শুনে কলিনের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সে পুরনো কথা ভাবতে থাকে। তার মনে পড়ে রেড তাকে বলেছিল, আজ তুমি তার স্ত্রীর দায়িত্ব পালন করলে যত খুশি টাকা খরচ করতে পারবে, যা চাইবে সব পাবে। আমি একটা সন্তান চাই। লার্কিন বলে, মনে রেখো তুমি এখন আলেকজান্ডার রেডবোনের স্ত্রী, বুঝেছ? অ্যালেক্স খুব একগুঁয়ে মানুষ, যাকে সে ভালোবাসে তার জন্য সে যে কোনো কিছু করতে পারে, আর তুমি সেই মূল্য যা আমাকে পাওয়ার জন্য রেড বলি দিচ্ছে। কলিনের এসব কোনো কিছুই বিশ্বাস হচ্ছিল না। এরপর লার্কিন বলে, এই 3টা প্রদীপ দিয়ে 3টা আত্মাকে বোঝায়, সেটা তোমার আত্মা। প্রথম প্রদীপটা তোমাদের বিয়ের রাতের পর অ্যালেক্স নিজেই নিভিয়েছে। দ্বিতীয়টা নিভিয়েছে যেদিন তুমি জানতে পেরেছিলে যে তুমি প্রেগনেন্ট। আর শেষ প্রদীপটা ভাবো তো, সেটা যদি নিভে যায় তাহলে কি হবে? এই বলে সে প্রদীপটা ফেলে দেয়। এতে প্রদীপটা নিভে যায়। কলিনের প্রচুর পেটে ব্যথা শুরু হয়। সে মাটিতে পড়ে যায়। তার রক্তপাত শুরু হয়। তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ডক্টর তার অপারেশন করে। তারপর তাকে ইলেকট্রিক শক দেওয়া হয়, কিন্তু তাকে বাঁচাতে পারে না। এদিকে রেড তার অফিসে বসেছিল। তার কাছে কলিনের মৃত্যুর খবর আসে। এটা শুনে সে অবাক হয়ে যায়। দ্রুত হসপিটালে যায়। সেখানে গিয়ে সে কলিনের লাশ দেখে। ডক্টর জানায়, বাচ্চা জন্ম দিতে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে সে মারা গেছে। ডক্টর তার ডেথ সার্টিফিকেট দিয়ে চলে যায়। রেড সেখানে সাইন করে, কিন্তু তার হাত থেকে কাগজ কলম পড়ে যায়। তার মনের কষ্ট স্পষ্ট বোঝা যাচ্ছে। সে কলিনের মুখের কাপড় ওঠাতে চায়, তখন তার পুরনো কথা মনে পড়ে। কলিন তাকে বলেছিল, এখন থেকে তুমি আর কখনোই একা থাকবে না, আমি তোমার পাশে আছি। আরও সুস্থ অবস্থায় সে তাকে বলেছিল, একসাথে নৌকাতে চড়তে 100 বছরের ভাগ্য লাগে, এক বিছানায় ঘুমাতে 1000 বছরের। আমি সবসময় তোমাকে ভালোবাসবো। মৃত্যু আমাদের আলাদা না করা পর্যন্ত আমি তোমাকে সেভ করব। রেড কলিনের হাত ধরে কান্না করতে থাকে। এরপর সে সেন্সলেস হয়ে যায়। সেন্স ফিরে সে জানতে পারে সে সেন্সলেস থাকাকালীন কলিনের দাদি হসপিটালে খুব ঝামেলা করেছিল। তিনি জোর করে কলিনকে রেডবোনের পরিবারে কবরস্থানে দাফন করতে দেননি। লাশ নিজেই নিয়ে যেতে চেয়েছিলেন। রেডকে লোক ক্ষতিপূরণ হিসেবে তার অ্যাকাউন্টে $1 কোটি ট্রান্সফার করেছেন এবং তার সম্পত্তির ব্যাপারগুলো গুছিয়ে নিয়েছে। রেড বাচ্চার জন্য কেনা জিনিসগুলো দেখতে থাকে। সে কলিনের ডায়েরি থেকে ক্যামেলিয়া ফুল পায়। তার মনে পড়ে কলিন তাকে বলেছিল, তুমিও কি ক্যামেলিয়া পছন্দ করো? এরপর রেড ডায়েরি নিয়ে পড়তে শুরু করে। ডায়েরিতে লেখা, আজ আমার 7ম জন্মদিন। আমার ইচ্ছা পূরণ হয়েছে। মনে হয়েছিল জীবন খুব সুন্দর হবে, কিন্তু পরে একটা ইচ্ছায় লেখা পড়লাম, শেষ ক্যামেলিয়া ফুল ঝরে পড়লে কারোর মৃত্যু হয়। আমি ভেবেছিলাম যার জীবন এত সুন্দর সে যেন কখনো না পড়ে, তাই ইচ্ছে করছিলাম শেষ ক্যামেলিয়া যেন কখনো না ঝরে, তাহলে সেই মানুষের জীবনও সুন্দর থাকবে। রেড বুঝতে পারে যে আসলে সেই ইচ্ছা লেখা ব্যক্তিটি কলিন। সবাই তাকে এতদিন মিথ্যা বলেছে। সে বুঝতে পারে কলিনই ছিল সেই মানুষ যার জন্য সে একটা উইশ করেছিল। এটা জানতে পেরে সে কান্নায় ভেঙে পড়ে। পরদিন দেখা যায় রেড তার অ্যাসিস্ট্যান্ট একটি ফাইল নিয়ে আসে তার কাছে। সেটি রেডকে দিয়ে বলে, মিস্টার রেডবোন, সত্যিটা অবশেষে সামনে এসেছে। সে সময় ইচ্ছে করেছিল ম্যাডামই। এদিকে রেডের আন্টি খুশি হয় যে কলিন অবশেষে মারা গেছে। এখন রেডের স্ত্রী ও সন্তানের ক্ষতির অভিশাপ পুরোপুরি কেটে গেছে। এখন আপনার আর রেডের বিয়ে নিয়ে অবশেষে পরিকল্পনার মতো সময় আসছে। তখন লার্কিন বলে, এই সবকিছুই সম্ভব হয়েছে দাদির সেই সিদ্ধান্তের কারণে। মন্দিরে ইচ্ছে করার কর্তৃত্ব আমাকে দিতে বলেছিলেন তিনি, তাই আমার আর রেডের এই সম্পর্কটা সম্ভব হয়েছিল। আন্টি বলে, রেড যেন কোনো কিছু না জানে। সে চার্জের সবার মুখ বন্ধ রাখতে আমরা ঘুষ দিয়েছিলাম, অনেক কষ্ট করতে হয়েছে। আঙ্কেল বলে, রেড ছোটবেলা থেকেই রেডবন পরিবারের সাথে ভালো সম্পর্ক রাখেনি। এখন সে পুরো ব্যবসার ক্ষমতা নিজের হাতে রেখে দিয়েছে, আমাদের একটুও সুবিধা দিতে দিচ্ছে না। তাই তুমি বিয়ে করলে আমাদের সাহায্য করতে হবে, আমরা তো একই নৌকায় আছি। এসব বলে সবাই খুব খুশি হয়ে যায়। তখন সেখানে রেড এবং তার লোকজন চলে আসে। রেড আসতে আসতে বলে, যদি একই নৌকায় থাকেন সবাই তাহলে একসাথেই যুক্তে হবে, আর আমার স্ত্রীর সাথে পরপারে গিয়ে সঙ্গ দিতে পারবেন। রেডের হাতে একটা বন্দুক ছিল। সবাই অনেক ঘাবড়ে যায়। লার্কিন জিজ্ঞেস করে, রেড তুমি এখানে কি করছো? রেড বন্দুকে গুলি লোড করে। এটা দেখে সবাই ভয় পায়। আন্টি বলে, রেড তুমি কি পাগল হয়ে গেছো নাকি? লার্কিন তোমার হবু স্ত্রী, আমরা তোমার পরিবার। রেড তাদের দিকে বন্দুক তাক করে। এরপর কি হয় সেটা আমাদের দেখানো হয় না। পরের দৃশ্য আমরা রেডকে কলিনের কবরে দেখি। ব্যাকগ্রাউন্ডে কলিন বলছে, আমি একটা ইচ্ছে করব, শেষ ক্যামেলিয়া ফুল যেন কখনো না ঝরে, যার জন্য ইচ্ছে তার জীবন যেন ফুলের মতোই সুন্দর হয়। সিন শিফট হয়। দেখা যায় কলিনের দাদি রাস্তায় বসে কান্না করছিল আর বলছিল, কলিন সব দোষ দাদির, আমি তোমাকে ওই ঝামেলায় না জড়াতে দিলেই ভালো হতো। একজন মহিলা এসে দাদিকে জানায়, এটা অলৌকিক ঘটনা, আপনার নাতি এখনও বেঁচে আছেন। দাদির সাথে সাথে আমরাও অবাক হই, কারণ সে তো মারা গেছে। দাদি অবাক হয়ে জিজ্ঞেস করে, সত্যি? মহিলাটি বলে, হ্যাঁ, তিনি নিশ্চয়ই খুব ভালো মানুষ ছিলেন।
তার সৎকর্মের ফলেই এই অলৌকিক ঘটনা। আমরা দেখি সত্যিই কলিন জীবিত আছে। দাদি তার জন্য স্যুপ রান্না করে নিয়ে যায়। স্যুপ খেতে খেতে কলিন টিভিতে খবর দেখে। খবরে বলছে ব্ল্যাকলিস্টেড সিওর স্ত্রী সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেছেন। মৃত্যুর পেছনে রেডবর্ন পরিবারের সঙ্গে শত্রুতার সম্পর্ক থাকতে পারে বলেই সন্দেহ করা হচ্ছে। আজ সিও আলেকজান্ডার রেডবর্ন কঠোর অভিযান শুরু করেছেন। ইতোমধ্যে পরিবারের 11 জন সদস্যকে আইনের হাতে তুলে দেওয়া হয়েছে। স্ত্রীর মৃত্যুর শোকে আলেকজান্ডার রেডবর্ন কোনো সাক্ষাৎকার দিচ্ছেন না। এটা দেখে কলিনের লার্কিনের কথা মনে পড়ে, যে সে তাকে বলেছিল রেড সবসময় বলে যে তোমার স্বামী, তুমি তার স্ত্রী, কিন্তু সবাই আমাকে বাঁচাতে তোমাকে মরতে বাধ্য করার জন্য চায়। কলিন বলে আমি মৃত্যু আমাদের আলাদা না করা পর্যন্ত তোমার স্ত্রী হতে রাজি ছিলাম। সিন এখানেই কাট হয়ে যায়। এরপর অনেক বছর পরের সিন দেখানো হয়। কলিন একটি অনুষ্ঠানে তার প্রেজেন্টেশন শেষ করে বলে এটাই ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা ও আন্তর্জাতিক মেডিকেল প্রযুক্তি নিয়ে আমার প্রজেক্ট রিপোর্ট, ধন্যবাদ। তার পাশে একজন সহপাঠী ছিল, তার নাম লিওনার্ড, সেও তাকে ধন্যবাদ জানায়। সবাই হাততালি দেয়। একজন বলে সে আমাদের মেডিকেল স্কুলের সেরা ছাত্রী, সবে গ্রাজুয়েট হয়েছে আর ইতোমধ্যে এত বড় প্রজেক্টে কাজ করছে। অপর ব্যক্তি উত্তরে বলে শুনেছি দুজন নাকি প্রেম করছে, একদম পারফেক্ট জুটি, একে অপরের জন্যই তৈরি। অনুষ্ঠান শেষে তারা দুজনে বাড়ি ফিরছিল। তখন লিওনার্ড জিজ্ঞেস করে কলিন, বিয়ের ব্যাপারে আর কিছু ভেবেছ? কলিন বলে লিওনার্ড, এত বছর ধরে আমার পাশে এভাবে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু তুমি জানো আমি বিবাহিত ছিলাম। লিওনার্ড বলে আমি তোমার অতীত নিয়ে ভাবি না, আমার বাবা মাও তাড়া দিচ্ছেন, আমরাও আর ছোট নই, বিয়ে হলে জীবন ঠিক পথে চলে আসবে। কলিনের মনে পড়ে তার দাদি তাকে বলেছিল কলিন, দাদি জানে আগের ঘটনা তোমার জন্য কঠিন ছিল, কিন্তু আমি বুড়ো হচ্ছি, আর বেশি দিন তোমার দেখাশোনা করতে পারবো না। যদি ঠিক মানুষটাকে পেয়ে থাকো তবে আর সত্যিই দেরি করো না, বিয়ে করলে সারা জীবন ভরসা পাবে। এটা ভেবে কলিন বলে তুমি ঠিক বলেছ, এখন বিয়ের সময় হয়েছে, চলো কয়েকদিনের মধ্যেই তারিখ ঠিক করি। লিওনার্ড খুশি হয়ে বলে খুবই ভালো, অনেক দেরি হয়ে গেছে, বাড়ি গিয়ে বিশ্রাম নাও। কলিন চলে যায়। এরপর সে কাউকে কল দিয়ে বলে আমি বিয়ে করতে যাচ্ছি, তোমাকে আমার বিয়েতে আমন্ত্রণ জানাতে চাই। আমরা এটা দেখে হতবাক হয়ে যাই যে কলে থাকা লোকটা আর কেউ না, বরং রেডবর্ন। পরের দিন রেড লিওনার্ডোর সাথে দেখা করতে যাচ্ছে। ড্রাইভার তাকে বলে মিস্টার রেডবর্ন, লিওনার্ডো শুধু একজন স্কলারশিপের ছাত্র যাকে আপনি সাহায্য করেছেন, আপনার মতো অবস্থানের মানুষকে সত্যি তার সঙ্গে এতটা ঘনিষ্ঠ হওয়ার দরকার আছে? তখন রেডের কলিনের কথা মনে পড়ে, যে তাকে বলেছিল ভেবে দেখো, যদি একজন মানুষের জীবন 800 মিলিয়ন বছরের সমান মূল্যবান হয় তাহলে কি সেটা অর্থপূর্ণ না? এটা ভেবে সে ড্রাইভারকে বলে সে গুরুত্বপূর্ণ না, কিন্তু সে যে মেডিকেল প্রজেক্টে কাজ করছে সেটা গুরুত্বপূর্ণ। এরপর সে সেখানে পৌঁছে যায়। তাকে দেখে লিওনার্ড বলে গডফাদার, আপনি নিজেই এখানে এলেন কেন? রেড বলে আমাকে গডফাদার না বলে মিস্টার রেডবর্ন বললেই ভালো হয়। লিওনার্ড বলে আমার পরিবার আমাকে মেডিকেল স্কুল থেকে পিএইচডি পর্যন্ত পড়িয়েছে, আপনি তো আমার দ্বিতীয় বাবার মতো। গডফাদার বলাটা বাড়াবাড়ি নয়। রেড জিজ্ঞেস করে বিয়ে কবে? লিওনার্ড বলে 1 মাস পর। আসলে আমি আমার হবু স্ত্রীকে নিয়ে এখানে এসেছি বিয়ের পোশাক ট্রাই করাতে। রেড বলে সে কি তুমি যে মেডিকেল স্কুলের সেরা ছাত্রী বলেছিলে সে? তাহলে তুমি খুব লাকি। তখন সেখানে কলিন আসে। কলিনকে দেখে রেডের আত্মা কেঁপে ওঠে। কলিনও হতবাক হয়ে যায়। তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে। লিওনার্ড কলিনকে বলে কলিন, এ হলো সেই মানুষ যার কথা বলেছিলাম, আমার পড়াশোনার পেছনে যিনি অর্থ দিয়েছেন, এখন মেডিকেল ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় বিনিয়োগকারী সে। এরপর রেডকে বলে মিস্টার রেডবর্ন, এ হলেন কলিন লাফোর্ড, আমার হবু স্ত্রী। এই মেডিকেল প্রজেক্টটা আমরা দুজন মিলে তৈরি করেছি। তাদের এরকম অবস্থা দেখে লিওনার্ড জিজ্ঞেস করে তোমরা কি একে অপরকে চেনো? রেড বলে আমি তাকে খবরে দেখেছি, মেডিকেল জগতের উদীয়মান তারকা। কলিন বলে যেহেতু লিওনার্ড আপনাকে গডফাদার বলে আমিও তাই বলবো। কলিন রেডের হাতে তার পরিয়ে দেওয়া আংটিটি দেখতে পেয়ে অবাক হয়ে যায়। এরপর বলে মিস্টার রেডবর্ন, আপনার কোম্পানি তো মূলত ফিট অ্যান্ড কাজ করে, হঠাৎ স্বাস্থ্য খাতে এত বিনিয়োগ কেন? লিওনার্ড বলে কলিন, তুমি জানো না মিস্টার রেডবর্ন তার প্রাক্তন স্ত্রীর জন্য এটা করেছেন? তিনি শহরের খুবই বিশ্বস্ত স্বামী হিসেবে পরিচিত। তার স্ত্রী ডক্টর হতে চেয়েছিলেন, আনফর্চুনেটলি 6 বছর আগে তিনি মারা যান। এখন তিনি তার শেষ ইচ্ছে পূরণ করছেন। কলিন বলে তাই নাকি? তাহলে জানতে পারি আপনার স্ত্রী কিভাবে মারা গিয়েছিলেন, তার সাথে কি ঘটেছিল? লিওনার্ড তাকে আটকিয়ে বলে কলিন, তুমি কি পাগল হয়েছ? মিস্টার রেডবর্নের স্ত্রী তার একমাত্র স্পর্শকাতর বিষয়, এমন প্রশ্ন করলে কিভাবে তুমি? এরপর লিওনার্ড রেডের কাছে ক্ষমা চেয়ে বলে কলিন অনেকদিন স্কুলে ছিল, কথাবার্তার সীমা বোঝে না, দয়া করে কিছু মনে করবেন না। রেড বলে ঠিক আছে, আজ রাতে একটা বিজনেস ডিনার আছে, তোমরা দুজনেই আসবে। লিওনার্ড বলে ঠিক আছে, আমরা অবশ্যই আসব। পরে দেখা যায় কলিন বলে আমি যাচ্ছি না, যেতে ইচ্ছে করছে না। লিওনার্ড বলে এটা ব্ল্যাক গোল্ড অ্যাসোসিয়েশনের ডিনার, সব বড় বড় মানুষ থাকবে, নেটওয়ার্ক করার বড় একটা সুযোগ, আমি তো গডফাদার বলে তার কাছে গিয়েছি, এখন না গেলে তাকে অপমান করা হবে। কলিন বলে লিওনার্ড, আমার শরীরটা ভালো লাগছে না, চলো আমরা বাসায় যাই, একটু পাশে থাকলেই হবে তুমি। এদিকে ফেরার পথে রেডের অ্যাসিস্ট্যান্ট তাকে কল করে বলে ইয়াং মাস্টার, হিসাব অনুযায়ী এখন আপনার স্ত্রী ও সন্তানের ক্ষতির অভিশাপ পুরোপুরি কেটে গেছে। রেড জিজ্ঞেস করে তাহলে যদি আমি এখন কলিন লটফোর্ডের কাছে ফিরে যাই তাহলে তার কোনো ক্ষতি হবে না?
অ্যাসিস্ট্যান্ট বলে, ঠিক তাই। তবে 6 বছর আগে যা হয়েছিল তাতে ম্যাডাম খুব আঘাত পেয়েছিলেন। তিনি এখনও সেটা ভুলতে পারেননি। আপনাকে হয়তো সহজে মেনে নেবেন না। কল কেটে রেড মনে মনে বলে, ভাগ্য তোমাকে আবারও আমার কাছে ফিরিয়ে এনেছে। এই জীবনে আর কখনো তোমাকে ছাড়ব না। পরের দিন রেড তাদের বাসায় চায় রিং দিতে। লিওনার্ড জিজ্ঞেস করে, কি ফেরত দিতে এসেছেন? কলিন বলে, কানের দুল। বিয়ের পোশাক ট্রাই করার সময় পড়ে গিয়েছিল। লিওনার্ড বলে, এত ছোট জিনিসের জন্য আপনাকে কষ্ট করতে হলো? রেড বলে, আরও প্রজেক্ট নিয়ে কিছু কথা ছিল। ভেতরে আসতে পারি কিংবা কিছু খাবার খেতে পারি? কলিন বলে, আমাদের খাবার খুব সাধারণ, আপনার মতো মানুষের অভ্যাস আলাদা, কষ্ট করে মানিয়ে নিতে হবে না। লিওনার্ড রেগে যায় এবং বলে, কলিন, কথা বলার ভঙ্গিটা ঠিক করো। সে যখন ইচ্ছা আসতে পারেন, যা ইচ্ছা খেতে পারেন। এরপর থেকে ভেতরে আসতে বলে। রেড ভেতরে এসে জিজ্ঞেস করে, তোমরা কি একসাথে থাকো? লিওনার্ড বলে, না, এখনও না। কলিন এখনও হোস্টেলে থাকে, মাঝে মাঝে এখানে আসে। সে বিয়ের আগে একসাথে থাকতে চায় না। রেড বলে, বিয়ের আগে এসব বিয়ের পরে বদলে যাবে। আমি যখন আমার স্ত্রীকে বিয়ে করেছিলাম, আমরা রাতের পর রাত জেগে থাকতাম। তার গাল লাল হয়ে যেত, চোখে পানি এসে কাপা গলায় মিনতি করত। এরপর সে কলিনকে বলে, মিস কলিন, আসুন, বসে একসাথে খান। তারপর তারা একসাথে খেতে থাকে। এরপর রেড বলে, লিওনার্ড, তোমার যোগ্যতা আমি সত্যি স্বীকার করি। উত্তর মিয়ানমার আমার কিছু মেডিকেল ব্যবসা আছে, চাই তুমি সেখানে গিয়ে দায়িত্ব নাও। লিওনার্ড বলে, জি গডফাদার, আমার উপর ভরসা রাখার জন্য ধন্যবাদ। আমি আপনাকে হতাশ করব না। এরপর কিছুক্ষণ ভেবে বলে, কিন্তু যদি উত্তর মিয়ানমারে যাই তাহলে হয়তো 3 থেকে 5 বছর বাড়ি ফিরতে পারবো না। রেড বলে, তো কি, তুমি কি তাহলে যেতে চাও না? লিওনার্ড বলে, না না, তা না, আপনি যা বলবেন তাই করব। কিন্তু আমি তো কলিনকে বিয়ে করতে যাচ্ছিলাম। এখন 3 থেকে 5 বছর দূরে থাকতে হবে। ভাবছি ওর দেখাশোনা কে করবে। রেড বলে, লিওনার্ড, তরুণ বয়সে ভবিষ্যৎ চাই আগে। মিস কলিনের চিন্তা করো না, আমি দেখব তার যেন কোনো কষ্ট না হয়। কলিন বলে, আমার পেট খারাপ লাগছে, আমি ডিনার করব না। এই বলে সে সেখান থেকে চলে যায়। রেড তার কাছে গিয়ে তাকে কিস করে। কলিন তাকে সরিয়ে দিয়ে বলে, আমি তো একবার মরে গেছি, আমার পিছু করছেন কেন? রেড বলে, চলো আমরা বিয়ে করি। কলিন অবাক হয়ে বলে, আবার বিয়ে? এবার কি ফোন দিয়ে আসছেন? আবার আমাকে আর আমার সন্তানকে মেরে ফেলবেন? আপনি আর মিস লার্কিন সুখে থাকবেন। কিছুক্ষণ পরে কলিন আবারও বলে, আলেকজান্ডার রিচবর্ন, আমাকে বলো, 6 বছর আগে তুমি কি আমাকে বিয়ে করেছিলে শুধু আমাকে মরতে দেখার জন্য? তোমার প্রিয় মানুষকে বাঁচাতে, অভিশাপের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য? রেড বলে, হ্যাঁ। কলিন বলে, ওই 3টা প্রদীপ, আমার আত্মা, সেগুলো কি তুমি নিজে হাতে নিভিয়েছিলে? রেড বলে, হ্যাঁ। কলিন কান্না করতে করতে বলে, বিয়ের দিন থেকে আমি 7 মাসের গর্ভবতী হওয়া পর্যন্ত প্রতিটা দিন, প্রতিটা রাত তুমি কি শুধু অপেক্ষা করেছিলে আমি আর আমার সন্তান যেন মরে যাই? রেড বলে, হ্যাঁ। কলিন জিজ্ঞেস করে, তাহলে এখন কেন এসেছো? রেড চিৎকার করে বলে, কারণ আমি তোমাকে ভালোবাসি, আগে বুঝিনি। কলিন বলে, আলেকজান্ডার রিচবর্ন, তোমার লজ্জা নেই? রেড বলে, লজ্জা শুধু তোমার সামনে নেই। কলিন বলে, তোমার লজ্জা না থাকলেও আমি বাঁচতে চাই। এই বলে সে রেডের দেওয়া আংটিটা ফেলে দেয়। রেড আংটিটি কুড়িয়ে নেয়। কলিন চলে যাচ্ছিল। রেড বলে, আমি লিওনার্ডের মিয়ানমারে যাওয়া বন্ধ করতে পারি, কিন্তু আমার কিছু কন্ডিশন আছে। কলিন জিজ্ঞেস করে, কি কন্ডিশন? রেড বলে, আমাকে 1 বছর সময় দাও। এর মাঝে তুমি লিওনার্ডকে বিয়ে করো না। আমি 1 বছরে তোমাকে আবারও আমার ভালোবাসায় ফেলবো, আর এটা না হলে তোমাকে ছেড়ে দেব। তখনই সেখানে লিওনার্ড চলে আসে। কলিন লিওনার্ডকে বলে, চলো আমরা 7 মাস পর বিয়ে করি। পরের দিন কলিন যখন কলেজে যাচ্ছিল, তার বান্ধবী এসে তাকে বলে সে নতুন প্রজেক্টে সিলেক্ট হয়েছে। এটা শুনে সে খুবই খুশি হয়, কিন্তু তাকে চংচিংয়ে একটা সফরে যেতে হবে। সেখানে এক্সিকিউটিভ মিটিং আছে। সে তাকে একটি টিকিট দেয় সেখানে যাওয়ার জন্য। আজ রাতের টিকিট এটা। কলিন মনে মনে বলে, সফর খারাপ না, অন্তত কিছুদিন আলেকজান্ডার রিচবর্ন থেকে দূরে থাকবো। বান্ধবী জিজ্ঞেস করে, তোমার অন্য কোনো পরিকল্পনা আছে? বলো, তাহলে আমি এটা ক্যান্সেল করে দিই। কলিন বলে, না, আমি যাব, সময় আছে। এদিকে রেড লিওনার্ডকে ক্লাবে দেখা করতে বলে। সে ক্লাবে গিয়ে রেডকে কল করে বলে, গডফাদার, আমি ক্লাবে এসেছি, আপনি কোথায়? এরপর তার সাথে একটা মহিলার ধাক্কা লাগে। মহিলাটি বলে, আপনি কি সেই ডাক্তার না যিনি বিদেশে মেডিসিনে পড়েছেন? আমি আপনার বড় ভক্ত। আপনাকে সামনে থেকে দেখা ভাগ্যের ব্যাপার। একটা ছবি তুলতে পারি? এই বলে তার সাথে ছবি তোলে। রেড দূর থেকে বসে এসব দেখছিল। আমরা বুঝতে পারি এটা তারই চাল। ছবি নিয়ে মেয়েটি বলে, প্রফেসর, অনেকদিন ধরে আপনাকে পছন্দ করি, আপনার নম্বরটা দিতে পারেন? লিওনার্ড বলে, দুঃখিত, আমার গার্লফ্রেন্ড আছে। এই বলে সে সেখানে থেকে সরে যায়। সরে গিয়ে রেডের কাছে গিয়ে বসে। সেখানে বসে দূর থেকে যে মেয়েটাকে দেখে সে রেড বলে, ওই মেয়েটাকে পছন্দ হয়েছে? লিওনার্ড বলে, না না, শুধু ভক্ত ছিল, কথা বলছিলাম। রেড বলে, তোমার হবু স্ত্রী তো এখানে নেই, আমরা সবাই পুরুষ মানুষ, বুঝতে পেরেছি আমি। লিওনার্ড বলে, গডফাদার, আপনার আর ম্যাডামের সম্পর্ক তো খুবই ভালো, তাই না? রেড বলে, তোমরা তরুণরা খুব সরল। বিয়ে তো বিয়েই, একজন পুরুষ বাইরে কাজ করলে তার কি কয়েকজন ঘনিষ্ঠ নারী বন্ধু থাকতে পারে না? তোমার যা ইচ্ছে হয় তুমি করতে পারো। এই বলে সে সেখান থেকে উঠে চলে যায়। এরপর সিন শিফট হয়। দেখা যায় সে সেই হোটেলে গিয়ে উঠে যেখানে কলিন বিজনেস ট্রিপে গিয়ে উঠেছে। আসলে কলিন যে প্রজেক্টে কাজ পেয়েছে সেটার ইনভেস্টর রেড, তাই না চাইতেও কলিনকে সেখানে থাকতে হয়। এরপর তারা মিটিংয়ে যায়। মিটিং শেষে সবাই একসাথে আড্ডা দিচ্ছিল। সেখানে কয়েকজন ট্রুথ ডেয়ার খেলে। কলিনের পালা আসে। তাকে চ্যালেঞ্জ দেয় রেডের হাত থেকে আংটি খুলে দেখাতে।
কলিন বলে এ আর এমন কঠিন কি কাজ। সব এমপ্লয়াররা বলে তিনি তার স্ত্রী মারা যাওয়ার পর থেকে আংটি খোলেননি, কারণ সে তার স্ত্রীকে কথা দিয়েছিল। কলিনের মনে পড়ে সেই কথা। কলিন বলে তাহলে তো এটা অসম্ভব, ট্রুথ দাও আমাকে। তাকে ট্রুথ হিসেবে প্রশ্ন করে সে বিবাহিত কিনা। কলিন বলে হ্যাঁ। এরপর তাকে জিজ্ঞেস করে বর্তমানে তার কয়টি রিলেশন আছে। কলিন বলে 2টি। এমপ্লয় বলে তারা তোমার এক্স হাজব্যান্ড আর বর্তমান হাজব্যান্ড, তাদের মধ্যে কাকে বেশি ভালোবাসো তুমি? কলিন বলে অবশ্যই আমার এক্স হাজব্যান্ডকে। রেড দূর থেকে বসে সব কথা শুনছে। ফেরার সময় রেডের ড্রাইভার সকল সত্য কথা কলিনকে জানিয়ে দেয়। সবকিছু জেনে রেডের প্রতি কলিনের মায়া হয়। রেড মাতাল অবস্থায় ছিল, তাই কলিন তাকে রুমে পৌঁছে দিতে চায়। রুমের বাইরে রেড কলিনকে কিস করতে শুরু করে। তখনই সেখানে লিওনার্ড চলে আসে, কিন্তু ফরচুনেটলি সে কোনো কিছুই দেখে না। সে রেডকে নিয়ে তার রুমে চলে যায়, আর কলিন তার নিজের রুমে চলে আসে। সে রুমে এসে নিজেকে এই বলে সান্ত্বনা দেয় যে এই সব কিছু মিথ্যা। তখন সে বিছানার উপর প্রোটেকশনের প্যাকেট দেখতে পায়। এটা দেখে সে অবাক হয়ে যায়। তখন সেখানে লিওনার্ড আসে এবং তার সাথে রোম্যান্স করতে থাকে, কিন্তু কলিনের এটা মোটেও ভালো লাগছিল না। তার শুধু রেডের কথা মনে পড়ছিল। এদিকে রেড তার অ্যাসিস্ট্যান্টের কাছে জানতে চায় কলিন কোথায়। অ্যাসিস্ট্যান্ট বলে সে রুমে আছে এবং দরজা বন্ধ। সে তাকেও রুমের চাবি ম্যানেজ করতে বলে। আবার লিওনার্ড জোর করে তাকে শারীরিক সম্পর্ক করতে থাকে, কিন্তু কলিন তাকে নিষেধ করতে থাকে। রাগ করে সে গোসল করতে চলে যায়। ঠিক তখনই সেখানে রেড চলে আসে। তাকে দেখে কলিন অনেক ঘাবড়ে যায়। আবার রেডও ভাবে কলিন আর লিওনার্ডের মধ্যে হয়তো কিছু হয়েছে, তাই সে রেগে লিওনার্ডের দিকে বন্দুক তাক করে, এমনকি বন্দুক চালিয়েও দেয়। কিন্তু সেই ঠিক সময়ে কলিন তার হাত বাড়িয়ে দেয়, তাই সেটা ফুলের টবে গিয়ে পড়ে। এরপরে তার সাথে রোম্যান্স করতে চায়, কিন্তু কলিন বন্দুক নিয়ে নিজের মাথায় ধরে। রেড তার সামনে হাঁটু গেড়ে বসে কাঁদতে থাকে। কলিনও কান্না করে বলে প্লিজ আমাকে ছেড়ে দাও। এরপর তাকে সেখান থেকে চলে যেতে বলে। রেড সেখান থেকে চলে যায়। এরপর লিওনার্ড বাথরুম থেকে বের হয়ে কলিন তাকে দ্রুত বিয়ে করার কথা বলে। কলিন চায় তাদের বিয়ে 1 সপ্তাহের মধ্যেই হোক এবং অনেক দূরে কোথাও গিয়ে হোক, যাতে সেটা কেউ জানতে পারে না। এরপর আমাদের বিয়ের দৃশ্য দেখানো হয়। কলিন এবং লিওনার্ড বিয়ে সম্পন্ন করে। বিয়ের অনুষ্ঠান শেষে কলিন তার ঘরে যায়। ঘরে গিয়ে তার ঘরে রেডকে বসে থাকতে দেখে। এটা দেখে সে অবাক হয়ে যায়। রেড তাকে বলে আজ রাতে লিওনার্ড অন্য কারোর সাথে রাত কাটাবে, কিন্তু কলিন সেটা বিশ্বাস করে না। এদিকে লিওনার্ডের সাথে সে ক্লাবের মেয়েটার আবারও দেখা হয়। মেয়েটা সেখানে এসেছে। মেয়েটা তাকে সিরিয়াস করে এবং তার সাথে রাত কাটায়। এটা আবার রেড কলিনকে দেখায় এবং সেও তার সাথে থাকে। পরদিন লিওনার্ডের খবর প্রকাশিত হয়। তাকে কলেজ থেকে বহিষ্কার করা হয়। তখন রেডের আঙ্কেল তাকে তাক করে এবং সবকিছু বলে দেয়। যে মেয়েটা তাকে সিরিয়াস করেছে সে রেডের ভাড়া করা এবং কলিন রেডের স্ত্রী। এদিকে রেড কলিনকে নিয়ে দূরে কোথাও চলে যায়। কলিন অসুস্থ হয়, রেড তার সেবা করে। পরের দিন লিওনার্ড আসে তাদের কাছে। সে এসে বলে সবকিছু রেডের প্ল্যান, কিন্তু রেডের লোক তাকে সেখান থেকে বের করে দেয়। ঠিক তখনই রেডের আঙ্কেল তার সাথে দেখা করে। সে তাকে বলে আমাদের দুজনের উদ্দেশ্য এক, কলিন এবং রেডকে আলাদা করা। তুমি আমাকে সাহায্য করো, তুমি যা চাইবে আমি তাই দেব। লিওনার্ড জিজ্ঞেস করে কি করতে হবে আমাকে। এর মানে সে আঙ্কেলের সাথে হাত মেলানো, কিন্তু আঙ্কেল তাকে কি করতে বললো সেটা আমাদের বলা হয় না। সিন কাট হয়ে যায়। এরপর কলিনের কাছে একটা মেডিকেল কনফারেন্সের ইনভাইটেশন আসে। রেড তাকে সেখানে নিয়ে যায়, কিন্তু মাঝপথে তাদের উপর কয়েকজন হামলা করে। রেড এবং তাদের মধ্যে গোলাগুলি শুরু হয়। রেড তাদের 3 জনকে গুলি করে, কিন্তু একটা গুলি এসে তার নিজের গায়ে লেগে যায়। গাড়ি থেকে বের হয় সে। তখন গাড়িটি লক হয়ে যায়। তার আঙ্কেল তাকে কল করে এবং বলে গাড়িতে টাইম বোমা আছে, কলিনকে বাঁচাতে চাইলে নিজেকে শেষ করে দাও। দেখা যায় কোনো উপায় না দেখে রেড নিজেকে শেষ করে দিতে চায় কলিনের জীবন বাঁচানোর জন্য, কিন্তু কলিন কান্না করতে থাকে এবং তাকে এটা করতে নিষেধ করে। ঠিক তখনই রেডের অ্যাসিস্ট্যান্ট রেডের আঙ্কেলকে ধরে ফেলে এবং বোমটা ডিফিউজ করে দেয়। এরপর রেডকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তার অপারেশন হয়। এরপর সিন সেখানে শিফট হয়। আমাদের অনেক দিন পরের দৃশ্য দেখানো হয়। রেড এখন অনেকটাই সুস্থ। কলিন তার কাছে এসে বলে আমি ইউনিভার্সিটি থেকে প্রজেক্ট পেয়েছি, আমাকে সেখানে যেতে হবে। রেড বলে এটা তোমার ইচ্ছা, তবে আমি তোমার জন্য অপেক্ষা করব। কলিন এগিয়ে যায় এবং ফিরে তাকায় রেডের দিকে। রেডও তার দিকে তাকিয়েছিল। আর এমনই এক রহস্যময় অবস্থার মধ্য দিয়ে আজকের এই অসাধারণ ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়।